প্রার্থী পালিয়ে গেলে তার এজেন্টরা কে বসে থাকবে? মানে সেনাপতি যখন নেই, একেবারে যারা কাউন্টিং এজেন্ট হন তাদের মারধর করে 10টা থেকে 12টা সর্বোচ্চ 1-2টোর মধ্যে তাড়িয়ে দেন। বাঁকুড়ায় হয়েছে। তারপর আমরা দেখেছি সৌমিত্রকে ধরে ধরে এনেছেন, কিন্তু বাঁকুড়াতেও এই ঘটনা ঘটেছে। না থাকলে বিরোধীদের তো আর আবার কি প্রতিবাদ আছে, করার আমি কেউ তখন নেই। 1000 কেন, আমি তৃণমূলের ক্ষেত্রে 2000 লিখে দেবো। তৃণমূলের কাউন্টিং এজেন্ট যেটা বলবে সেটাই দেখা যাবে আমার টোটাল একটা বিধানসভায় হয়তো 3 লক্ষ মানুষ আছেন, দেখা যাবে তৃণমূলকে আমি 1 লক্ষে জয় করিয়ে দিলাম, যেটা কার্যত অসম্ভব। কিন্তু পশ্চিমবঙ্গে এটা বিভিন্ন জায়গায় হয়। না হলে তুমি বলো না, চৌরঙ্গিতে যেভাবে লিড হয় কলকাতায়, আমি নাম ধরে ধরে বলছি, বেলেঘাটায় যেভাবে লিড হয়, হ্যাঁ পরেশবাবুর আমলে উনি যেভাবে লিড করাতেন, তো এটা আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত লিড হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি এদের জনপ্রিয়তা বেশি? দ্বিধা নেই। তো তারা কি করেছিলেন, কাউন্টিংটাকে স্লো করে দিয়েছিলেন। স্লো করার ফলে কি হচ্ছে, যে রাত 12টা অবধি গণনা হয়েছে। এবার আমরা যেমন রাত 9টা অবধি ভোট হতে দেখেছি, ঠিক সেরকম রাত 12টা অবধি কাউন্টিং চলেছিল। তো যাতে এত স্লো করে দেওয়া হয়, যাতে তাদের খিদের জ্বালায়, তাদের জল তেষ্টার জ্বালায় তারা যাতে পালিয়ে যায়, টেবিল ছেড়ে চলে যায়, তো এরকম চেষ্টা তারা করে। ফলে তারা যে কি নতুন কৌশল অবলম্বন করবে আমরা জানি না। একেবারে তারা ছেড়ে দেবে এটাও আমরা বিশ্বাস করি না। আবার এটাও বিশ্বাস করি না যে এবার ইলেকশন কমিশন খোলা ময়দান ছেড়ে দেবে তাদের জন্য। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আমার পাশে দেখতেই পাচ্ছেন পঙ্কজ দা বসে রয়েছেন পলিটিক্যাল ডেইলি থেকে। আপনারা অনেকেই কমেন্টে বলেন যে পঙ্কজ দা কি আমার বাড়ির পাশেই থাকে? হ্যাঁ, সত্যি আমার বাড়ির পাশে থাকে। পঙ্কজ খুব কাছেই থাকে, খুব বেশি দূরত্ব না। তো পঙ্কজদার সাথে আমার মোটামুটি কথাবার্তা হয়। তো সময় পেলেই আমি পঙ্কজদার কাছে ছুটে আসি, পঙ্কজদা হয়তো সময় পেলে আমার বাড়িতে চলে যায়, আড্ডা দিই, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে নির্বাচন তো প্রথম দফার হলো। প্রথম দফার নির্বাচনে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের নিরিখে বেশ শান্তিপূর্ণ নির্বাচন। কোনো মায়ের কোল খালি হলো না। ঘটনা যে ঘটেনি সেটা নয়, বিজেপি প্রার্থীর ওপরে হামলার ঘটনা ঘটেছে, সেন্ট্রাল ফোর্সের ওপরে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, কিন্তু যে দৃশ্য আমরা দেখি ভোটের দিন সকালবেলা থেকে, ছাপ্পা ভোট হচ্ছে, তৃণমূল নেতা একেবারে ইভিএম এর পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই যমরাজের প্রহরীর মতো বড় বড় চোখ করে, কে কোন চিহ্নে ভোট দিচ্ছে সেই সব কিছু দেখছে, ফলো করছে। তো এই দৃশ্যগুলো আমরা এবার দেখতে পাইনি। যথেষ্ট ভালো ভোট হয়েছে এবং মানুষ ভোট দিতে গিয়েছে, মানুষ নির্ভয়ে ভোট দিতে গিয়েছে এবং সেটা ভোট পার্সেন্টেজ দেখেই আমরা বুঝতে পারছি। কিন্তু যে আশঙ্কাটা বিজেপির কর্মী সমর্থকরা করছেন, কমেন্ট সেকশনেও আমাকে অনেকে জানিয়েছেন, ফোন করে জানিয়েছেন যে দাদা ভোটটা তো ভালো করে হলো, হয়তো দ্বিতীয় দফার ভোট কেমন হবে জানি না, আশা করি ভালো হবে। ইলেকশন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে, কালকে ডায়মন্ড হারবারের একাধিক অফিসারদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু আসল খেলাটা হয় কাউন্টিং এর দিন। কাউন্টিং এর দিন তৃণমূল খেলে, কিভাবে খেলে সেটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি। সেই সম্ভাবনা কি এইবারের বিধানসভা নির্বাচনে আছে? তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? দেখো, যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, কেয়ারটেকার সরকার হলেও তারা তো আজকের দিন অবধি বিধায়ক হোক বা পুরসভা পঞ্চায়েতের ক্ষমতায় আছে। তো যতক্ষণ না তারা ক্ষমতা থেকে সরে যাচ্ছে, তো ছিনে যোগ যেমন রক্ত ছাড়ে না, তাকে নুন দিয়ে ছাড়াতে হয়। তো এই রক্তের যে স্বাদ, মানে ক্ষমতার যে স্বাদ, সেই স্বাদ তৃণমূল কংগ্রেস কি ছাড়তে চাইবে না। তো যতক্ষণ না তারা ক্ষমতায় আছে, আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে তারা ওই হাসতে হাসতে বললো এসো বাবা ক্ষমতায় বসো, এরকমটা তারা করবে না। এটা ঠিক যে তারা প্রথম দফায় করতে পারেনি, এটা থেকে আমাদের একটা ভালো দিনের আমরা ইঙ্গিত পাচ্ছি, সুদিনের ইঙ্গিত পাচ্ছি, যে প্রথমবার অন্যান্য জায়গায় যেরকম বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, ওখানে যেমন ভাবে নির্বাচন দেখি, বা এখন সাম্প্রতিক কয়েক বছরে ত্রিপুরায় যেরকম আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা খবর করতে গিয়ে, তো সেরকম মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সেদিকে এগোচ্ছে। তুমি যেমন বললে যে কয়েকটা ঘটনা ঘটেছে, হ্যাঁ দাতনের প্রার্থীর উপরে হামলা হয়েছে, তার হাত ভেঙেছে, হ্যাঁ ওখানে একজন মারাও গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, কুমারগঞ্জে আমরা দেখলাম প্রার্থীর উপরে হামলা হয়েছে। কিন্তু ওভারঅল যেটা তুমিও বলছিলে, আমি তোমার সাথে 100% সহমত, যে দেখো আগে তো যেখানে খুশি বোম মারা হতো যেমন তেমন, মানে সাংবাদিকরাও ছবি করানোর জন্য বলতো যে আমার এলাকায় খবর হয়নি বললে একটা রাজনৈতিক দল সেখানে কয়েকটা বোম হাওয়ায় ছুঁড়ে মেরে দিত আর কি, কারো কিছু হতো না কিন্তু একটা খবরটা হতো। তো এরকম পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল। আমরা নিজেরাও দেখেছি চোখের সামনে, বেশ কয়েকজন সাংবাদিক ফোন করে স্কাই ফায়ার করিয়েছেন, বা কোথাও বোম বাঁধা হচ্ছে এমন ছবি আমরা তৈরি করিয়েছি। তো একেবারে যে এরকম হতো না সেটা তো নয়, কিন্তু এখন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে। তো দিন বদলাচ্ছে এটা যেমন ঠিক, আবার
এটাও ঠিক যে তুমিও হয়তো স্বীকার করবে যে এই 152 কেন্দ্র এটাই হচ্ছে বিজেপির আসল শক্তি। এরপরে যে জায়গাটা আছে সেখানে বিজেপির শক্তি নেই এ কথা বলছি না, কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি লড়াই বা বেশ কিছু জায়গায় বিজেপি এগিয়ে থাকবে এটাও ঠিক, কিন্তু বহু জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তৃণমূল হ্যাঁ শক্তিশালী টক্কর দেবে। তৃণমূলের ক্যাডার বেস আমরা যেটাকে বলি, তৃণমূলের কর্মী বাহিনী, আরমাদ বাহিনী, উন্মাদ বাহিনী, যেইটাই তুমি নাম দাও না কেন, তো সেখানে তৃণমূলের শক্তি আছে, ম্যান পাওয়ার আছে। তো যেখানে তৃণমূলের ম্যান পাওয়ার আছে সেখানে তৃণমূল দোস্তি করবে, কুস্তি করবে না, এটা আমি আশা করি না। তবে এটাও ঠিক যে নির্বাচন কমিশন সেই কুস্তিটা করতে দেবে কিনা সেটাও সন্দেহ আছে, কিন্তু কাউন্টিংটা হচ্ছে একেবারে ওই চিতায় তোলার মতন। ওদিনকে যে ফাঁকা ছেড়ে দেবে তার একবার রাজনৈতিক চিতা তৈরি হয়ে যাবে, সে একেবারে 5 বছরের জন্য ক্ষমতার বাইরে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে হাড্ডাহাড্ডি লড়াই দেবে না। এই যে কাউন্টিং এ ঘাপলার ব্যাপারটা যে আসে, কারচুপির ব্যাপারটা আসে, এটা কিভাবে হয়? মানে এত পাহাড়া থাকে, এত মানে স্তরের পাহাড়া থাকে, সেখানে কিভাবে এই ঘাপলাটা করে? কাউন্টিং এর আগে থেকেই শুরু হয়ে যায়। কাউন্টিং এর ঘাপলাটা হয় একেবারে যখন ভোট শেষ হয়ে গেল, 6টা বেজে গেল, ইভিএম আমাদের সিল হয়ে গেল, সমস্ত প্রার্থীর ওখানে সিলমোহর পড়ে গেল, একেবারে বাংলাদেশে ওটাকে বলে সিলাগালা, হ্যাঁ আমরা বলি একদম ইভিএম বাক্সবন্দি করা। তো আমাদের যখন ইভিএম বাক্সবন্দি হয়ে যায়, তারপর যখন পুলিশ ওটাকে ইভিএম এর স্ট্রং রুমে ইভিএমটাকে পৌঁছে দেয়, তারপর থেকেই কিন্তু খেলা শুরু হয়ে যায়। এবার যেটা হয়নি এখন অব্দি, এবং আগে যেটা হয়েছে বিশেষ করে 2021 এবং 2024-এ, যে স্ট্রং রুম যেখানে কাউন্টিংটা হয় তার নিচে বেশ কয়েকটা ঘর থাকে যেখানে ইভিএম জমা থাকে, সেখানকার চাবি থাকে কার কাছে? পুলিশের কাছে। সেখানকার চাবি পুলিশের কাছে থাকে। তো পুলিশের কাছে চাবি থাকার ফলে রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, এবং কিছু কিছু জায়গায় সে অভিযোগ যে একেবারে মিথ্যে নয় সেটা প্রমাণিত হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি 2024-এর নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে একই অভিযোগ করতে স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে, এবং সেখানে পুলিশ কোনো রকম প্রতিবাদ করেনি। আমরা দেখেছি বাঁকুড়া বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে একই অভিযোগ করতে পুলিশের সামনে দাঁড়িয়ে, সেখানে পুলিশের তরফ থেকে কোনো রকম পাল্টা বিবৃতি জারি করা হয়নি যে লকেট চট্টোপাধ্যায় বা সৌমিত্র খাঁরা যে কথাটা বলছেন সেটা ভুল, আমরা পুলিশের পক্ষ থেকে কন্ডেম করছি। ফলে তাদের যে অভিযোগ যে মিথ্যে নয় সেটা আমাদের ধরে নিতে হবে। তো তাদের যদি অভিযোগ মিথ্যে না হয়, তাহলে তাদের যেটা অভিযোগ আছে যে পুলিশের যখন ডিউটি চেঞ্জ হয়, পুলিশ তখন একটু পান বিড়ি খাওয়ার নাম করে একটু সরিয়ে দেয় আর কি সেন্ট্রাল ফোর্সকে, যে এদিকে তাকাবেন না ওদিকে তাকাবেন না। সেখান থেকে একটা ইভিএম ঢুকে যায়, একটা ইভিএম বেরিয়ে যায়। এবার সেখানে হয় কি, যে ধরো আমার মনে হচ্ছে যে এই বিধানসভায় আমার 20,000 লিড করতে হবে, তাহলে আমার ধরো 20টা বা 25টা বা 30টা আমার ইভিএম বদল করলে সেটা চলে আসছে। তো তারা তখন ইভিএম বদল করে দেন। এবার দর্শকরা প্রশ্ন করবেন কি করে এটা সম্ভব? ইভিএম এর উপরে তো ফিতে থাকে, সেখানে কোথা থেকে সমস্ত বুথ এজেন্টদের সই থাকে, তো সেটা কিভাবে সম্ভব? দেখুন, পশ্চিমবঙ্গে সবই সম্ভব। পশ্চিমবঙ্গে সম্ভব হয় না এরকম না, যে কাগজে ওই লিস্টটা তৈরি হয় সেই কাগজে ওখানে তৈরি করা সম্ভব। এবং এখন এআই এর যুগ, সই ডুপ্লিকেট করা কোনো অসম্ভব না। যে ফিতে দিয়ে ইভিএমটাকে বাঁধা হয় সেটাও পশ্চিমবঙ্গে তৈরি না করা যাবে না, এটা তো হতে পারে না, সেটাও তৈরি সম্ভব। এবং যে আমরা ছাপটা দিই, রাজনৈতিক দলের যারা এজেন্ট হন তারা যে একটা সিম্বল দিয়ে একটা গালার উপরে যে সিলটা মেরে দেন, যেটাকে আমরা সিল বলি, সেই সিল তো বড় বাজারে কিনতে পাওয়া যায়। তো না দেওয়ার কি আছে? পশ্চিমবঙ্গে করা যায় না, আর এত ট্যাম্পার করার দরকার নেই। ইভিএম কে ট্যাম্পার যে করা যায় না এ কথা আমরা বলছি না, কিন্তু প্রক্রিয়াটা একটু জটিল আছে। এবং 21-এ বা 24-এ সমস্ত জায়গায় যে হয়নি এটা নয়। তাছাড়া আরেকভাবে ট্যাম্পার করা যায়, সেটা হচ্ছে ধরো যখন কাউন্টিং হচ্ছে, একেবারে কাউন্টিং এর শেষ দিনে, শেষ লড়াইয়ের দিন, কাউন্টিং এর দিন যখন কাউন্টিংটা চলছে, ধরো একটা ইভিএম এ বিজেপি পেয়েছে 1000 ভোট, তৃণমূল পেয়েছে 900 ভোট, 100 ভোটে পিছিয়ে আছে। সিপিএম ধরো আরো কম পেয়েছে, বা কংগ্রেসরা কম পেয়েছে, নোটা আরো কিছু কম পড়েছে নোটা। এবার দেখা যাচ্ছে বিজেপির 1000 ভোট, তৃণমূলের 900 ভোট, ওখানে যখন লেখা হবে, যখন রেজিস্টারে তোলা হবে, তখন দেখা যাবে বলা হবে না তৃণমূল পেয়েছে 1023 ভোট, বিজেপি পেয়েছে 900 ভোট। এরকমটাও হয় বিভিন্ন জায়গায়। ওখানে তো সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাও থাকে, বিজেপির প্রতিনিধি থাকে, তৃণমূলের প্রতিনিধি, তাদের সামনে এটা তাদের সামনেই হয়, তাদের সামনেই যারা শাসক দলের প্রতিনিধিরা থাকে তারা দাবিয়ে দেয়, তারা বলে এটা লিখতে হবে, এবং সুরসুর করে ওটা তো পুরোটাই সেট আপ। যারা ওখানে প্রশাসনের লোকেরা থাকেন, যারা রাজ্য সরকারের কর্মচারীরা থাকেন, যেমন ডিএম থেকে শুরু করে বিডিও এসডিওরা, প্লাস ধরো পুলিশের লোকেরা যারা থাকেন, তারা তো বোবাকালা ধৃতরাষ্ট্র হয়ে যান ওদিনকে। এবং ধৃতরাষ্ট্র হয়ে
মানে চোখ থাকে না, কিন্তু কান দিয়ে তো সীতার যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদীর যে আর্ত কান্না, সেটা তো কান দিয়ে তারা শোনেন এবং আমার মনে হয় সেটাকে উপভোগ করেন। কারণ তাদের 5 বছর ধরে যে কাটমানি সিন্ডিকেটের ভাগ যেটা তারা পান, সেই ভাগ তো বিজেপি জিতলে বন্ধ হয়ে যাবে, বা তাদের বদলে হয়তো অন্য কারো কপালে জুটতে পারে, তাদের ভাগটা মোট বন্ধ হয়ে যাবে, এটা তারা খুব ভালো করে জানেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এটাকে প্রচ্ছন্ন মদত করেন। এবং শুধু তাই না, মানে এই যে ঘাপলাটা হয় তা আরো নগ্নভাবে হয় বিভিন্ন জায়গায়। আমরা বসিরহাটে তো দেখেছি যে সন্দেশখালীতে আমরা দেখেছি 2024-এর নির্বাচনে যে তোমার প্রার্থীকে একেবারে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো প্রার্থী পালিয়ে গেলে তার এজেন্টরা কি বসে থাকবে? মানে সেনাপতি যখন নেই, একেবারে যারা কাউন্টিং এজেন্ট হন তাদের মারধর করে 10টা থেকে 12টা, সর্বোচ্চ 1-2টোর মধ্যে তাড়িয়ে দেন। বাঁকুড়ায় হয়েছে। তারপর আমরা দেখি যে সৌমিত্রকে ধরে ধরে এনেছেন, কিন্তু বাঁকুড়াতেও এই ঘটনা ঘটছে। না থাকলে বিরোধীদের তো আমি তখন 1000 কেন, আমি তৃণমূলের ক্ষেত্রে 2000 লিখে দেব। তৃণমূলের কাউন্টিং এজেন্ট যেটা বলবে সেটাই দেখা যাবে। আমার টোটাল একটা বিধানসভায় হয়তো 3 লক্ষ মানুষ আছেন, দেখা যাবে তৃণমূলকে আমি 1 লক্ষে জয় করিয়ে দিলাম, যেটা কার্যত অসম্ভব। কিন্তু পশ্চিমবঙ্গে এটা বিভিন্ন জায়গায় হয়। না হলে তুমি বলো না, চৌরঙ্গিতে যেভাবে লিড হয় কলকাতায়, আমি নাম ধরে ধরে বলছি, বেলেঘাটায় যেভাবে লিড হয়, হ্যাঁ, পরেশবাবুর আমলে উনি যেভাবে লিড করাতেন, তো এটা আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত লিড হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি এদের জনপ্রিয়তা বেশি? এটা তো আমরা স্বীকার করবো না। কিন্তু তারপরে দেখি যে আমচা চামচা তাদের লিড হয় বেশি, মমতা বন্দ্যোপাধ্যায় 25,000-28,000। এটা হতে পারে মমতার ওখানে ফোকাস থাকে, এইসব জায়গায় ফোকাসটা কম থাকে, তার এরা সুযোগ নেন। তো এই ঘাপলাগুলো যেটা হয়, যেটা আমরা বললাম, সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও কম বেশি জানে, হয়তো একটা ডিটেলসে নাই জানতে পারে, কিন্তু তারাও জানে যে পশ্চিমবঙ্গের নির্বাচন কিভাবে হয়। এই 26-এর বিধানসভা নির্বাচনে এই কাউন্টিং এ ঘাপলা হওয়ার সম্ভাবনাটা কি রয়েছে? বিজেপি কতটা প্রিপারেশন নিয়ে রেখেছে? 2021-এ তো যে ঘটনা ঘটেছে, বিজেপি অভিযোগ করেছিল, অনেক জায়গায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া হয়েছিল। তারপরে শুভেন্দু অধিকারী শেষ সময় পর্যন্ত একেবারে ছিলেন সেখানে ময়দানে। এই জিনিসটা অনেক জায়গায় আমরা দেখেছি। 12টা-1টার মধ্যে তুমি যেটা বললে, কাউন্টিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল বিজেপির। এইবার কি সেরকম কিছু সম্ভাবনা আছে? বিজেপি কি প্রস্তুত রয়েছে? দেখো, আরেকটা জিনিস যেটা করেছিল, আমি আগের লাইনে আমি বলতে ভুলে গেলাম, বহু জায়গায় যেখানে বিজেপি খুব হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, যেমন 2024-এ সুকান্ত মজুমদারের বালুরঘাট কেন্দ্রে বিজেপি খুব হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, সেখানে এত স্লো প্রসেস করে দেওয়া হয়েছিল। এবং বিশেষ করে 2021-এ ময়নাতে অশোক দিনদার কেন্দ্রে, আমি যেহেতু দুজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আর কি, যে তারা কিন্তু লড়াই দিয়েছেন এবং তারা একেবারে কর্মীদের বলে দিয়েছিলেন ময়দান ছাড়া যাবে না। একেবারে তারা দরজায় দাঁড়িয়েছিলেন, কেউ যেন পালাতে না পারে কর্মীরা ভয়, এবং তারাও নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস বা প্রশাসন যেটাই বলো না কারণ তৃণমূল আর প্রশাসন আলাদা কিছু না। ডিএমও তৃণমূল কংগ্রেসের চামচা, যারা এসপি হয় তারাও তৃণমূল কংগ্রেসের চামচা, শাসক দলের চামচা, এই কথা বলতে কোনো দ্বিধা নেই। তো তারা কি করেছিলেন, কাউন্টিংটাকে স্লো করে দিয়েছিলেন। স্লো করার ফলে কি হচ্ছে, যে রাত 12টা অবধি গণনা হয়েছে। এবার আমরা যেমন রাত 9টা অবধি ভোট হতে দেখেছি, ঠিক সেরকম রাত 12টা অবধি কাউন্টিং চলেছিল। তো যাতে এত স্লো করে দেওয়া হয়, যাতে তাদের খিদের জ্বালায়, তাদের জল তেষ্টার জ্বালায় তারা যাতে পালিয়ে যায়, টেবিল ছেড়ে চলে যায়, তো এরকম চেষ্টা তারা করে। ফলে তারা যে কি নতুন কৌশল অবলম্বন করবে আমরা জানি না। একেবারে তারা ছেড়ে দেবে এটাও আমরা বিশ্বাস করি না। আবার এটাও বিশ্বাস করি না যে এবার ইলেকশন কমিশন খোলা ময়দান ছেড়ে দেবে তাদের জন্য। মানে তারা যদি, মানে তাদের ওষুধ হবে, তাদের দাওয়াই হবে, তারা যদি কোনো ভুলভাল কিছু করে দাওয়াই হবে। কিন্তু মোটের উপর তারা যে প্রসেসে করতো, নতুন প্রসেস বার করা তো মুশকিল। মোটের উপরে যে পুরনো পদ্ধতিগুলো ছিল সেগুলো অ্যাপ্লিকেবল হবে বলে আমার মনে হয় না এখন অবধি। কারণ যে জেলা শাসকদের নির্দেশে এই কাজগুলো হতো তারা তো চিহ্নিত হয়ে গেছেন, বা এবার তারা বেশি বেগরবাই করলে ইলেকশন কমিশন খুব স্ট্রংলি সেটাকে দেখবে। আমরা গতকাল যখন একসাথে ফিরছিলাম, আমরা দেখলাম রাত্রিবেলা অবধি ইলেকশন কমিশনের লোকেরা ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন। পরে তারা যে ঘুমিয়ে নেই এইটুকুন আমাদের রাত 12টার সময়ও মনে হয়েছে যে তারা রাত জেগে কাজ করছেন, এবং শেষ মুহূর্তে এটা ছেড়ে দেবেন তেমনটা নয়। তারপরেও বলবো, যারা কাউন্টিং এজেন্ট হবেন বিরোধী রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিজেপির, এবং যে যেখানে আশা করছেন আমরা জয়ী হতে পারি, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু ক্ষেত্রে আইএসএফ, তাদেরকেও বলবো যারা বিরোধী রাজনৈতিক শক্তি আছেন, তারা শাসক দলের কোনো রকম এই প্রলোভনে বা তাদের ভয় দেখানোতে পা দেবেন না। ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে, বা আপনাদের যেখানে কোনো গন্ডগোল হলে আপনারা যেখানে জানানোর কথা সেখানে জানাবেন। আর কোনোভাবেই মানুষের, আমরা দেখুন একটা জিনিস চাই, কোনো রাজনৈতিক দলের আমরা পক্ষে নই, কিন্তু আমরা চাই যে মানুষের ভোটের প্রকৃত প্রতিফলন হোক।
আমরা যেখানে ভোট দিয়েছি সেটা যদি প্রতিফলন না হয় তাহলে কিন্তু এই ভোট করানোর মানে কি? তাহলে তো দেখুন, যে ভোটটা হয় কোটি কোটি টাকা খরচ হয়, কয়েকশো কোটি টাকা খরচ হয় এক একটা বিধানসভায়, তাহলে এই টাকাগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা। আপনি একটা চিপস খেলেও আপনাকে ট্যাক্স দিতে হয়, আপনি যা খুশি কিনছেন আপনাকে ট্যাক্স দিতে হয়, আপনি ল্যাপটপ কিনছেন, মোবাইল কিনছেন, গাড়ি কিনছেন, ট্যাক্স দিতে হয়। টাকা কিন্তু কালীঘাটে ছাপা হয় না বা শান্তিনিকেতনে ছাপা হয় না যেমনটা ওনারা মনে করেন। কিন্তু এই আপনার আমার ভালোর জন্য, আপনার আপনার সন্তানের ভবিষ্যতের ভালোর জন্য, আমাদের নিজেদের ভালোর জন্য, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান যাতে আসে তার জন্য, ভয় যাতে না থাকে, ভরসা যাতে থাকে, তার জন্য আমাদের উচিত যে এবারের অন্তত কাউন্টিংয়ের দিনটা, সেকেন্ড ফেজের নির্বাচন তো অবশ্যই সামনে আছে, সেকেন্ড ফেজে লড়াই দেওয়া এবং কাউন্টিংয়ের সময় শেষ বিন্দু অবধি, শেষ সময় অবধি লড়াই দেওয়া এবং মানুষের ভোটের প্রতিফলন হোক, তারপর যে যেখানে জিতবে জিতুক না, অসুবিধা তো কিছু নেই। একদম শেষ সময় অবধি টিকে থাকতে হবে, ভয় পেলে চলবে না যে 21-এ খেলাটা তৃণমূল কংগ্রেস খেলেছিল সেই খেলাটা এবার কিন্তু হতে দেওয়া যাবে না। এটাই আমি আপনাদেরকেও বলবো, যারা বিজেপির কাউন্টিং এজেন্ট রয়েছেন বা যেখানে যে শক্তিশালী রয়েছেন, যাদের মনে হচ্ছে জেতার সম্ভাবনা রয়েছে, সে সম্ভাবনা থাক বা না থাক, আপনারা কাউন্টিং এজেন্ট হিসেবে আপনাদের দায়িত্ব পালন করবেন। একেবারে তৃণমূল ভয় দেখানোর চেষ্টা করবে, বাইরে থেকে বিভিন্ন খবর আসবে যে হেরে যাচ্ছে অমুক রাজনৈতিক দল। না, এবার মনে হয় আমার যেটা, যে কাউন্টিং এজেন্টদের মোবাইল হয়তো অ্যালাউ নাও করা হতে পারে। বিগত দিনে যেমনটা হয়েছে, বেশ কয়েকবার আমরা দেখেছি যে কাউন্টিং যারা করতে যান তাদের মোবাইল থাকে না এবং খবর পাস যাতে না হয় সেই ব্যবস্থা করা হবে বলে এখন অব্দি আমরা খবর পাচ্ছি। আচ্ছা, কিন্তু যেটা দেখুন, সবাই তো সব পুলিশ ভালো হয়ে গেছে এটা আমরা মনে করি না, বা সব বিডিও এসডিও ভালো হয়ে গেছে মনে করি না, কিন্তু তারা যেটা করতে পারে, ধরুন স্লো করার চেষ্টা করছে, সেটাকেও আপনারা প্রতিহত করবেন যে এত স্লো হচ্ছে কেন, সেটা আপনারা যেখানে জানানো সেখানে জানানোর চেষ্টা করবেন, যাতে এই যে ওরা যেটা করতে পারে, দুটো জিনিস করতে পারে আমি তোমাকে বলে দিই এবার, সেটা হচ্ছে স্লো করানোর চেষ্টা আর প্রলোভন দেওয়ার চেষ্টা। ভাই তোকে 5,000 টাকা দিচ্ছি, তুই একটু 10 মিনিটের জন্য ঘুরে আয়। তো এই দুটো জায়গা যাতে না তৈরি হয় সেটা রাজনৈতিক দলগুলি দেখবেন, বিরোধী রাজনৈতিক দলগুলি দেখবেন, বিজেপির কর্মীরা দেখবেন, বিজেপির যারা নেতৃত্ব আছে তারা দেখবেন, এবং আপনারা কন্টিনিউ স্ক্রুটনি করবেন, 1/2 ঘন্টা অন্তর হোক, 1 ঘন্টা অন্তর হোক, যারা দায়িত্বে আছেন, মেন কাউন্টিং এজেন্ট যারা হবেন, আপনারা এইগুলোর উপরে খেয়াল রাখবেন যাতে মানুষের ভোট যেন সঠিক জায়গায় প্রতিফলিত হয়। ভোট ঠিক জায়গায় পড়ছে, এবারও পড়ছে, অতীতেও পড়তো, কিন্তু যে ভোটটা ঠিক জায়গায় পড়তো ঠিক জায়গায় প্রতিফলিত হতো না, এই জায়গাটাকে আমাদের এবার কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন প্রতিফলনটা সঠিক জায়গায় হয় আর এই আপদ যেন বিদায় হয়। একদম। অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর পঙ্কজদার যে ইউটিউব চ্যানেল রয়েছে পলিটিক্যাল ডেলি, সেখানে আপনারা যেতে পারেন। অনেকেই দেখেন পঙ্কজদার ভিডিও দেখে, আমার সঙ্গে পঙ্কজদাকে দেখে আপনারা অনেকেই বলেন। তারপরেও যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই পলিটিক্যাল ডেলি ফলো করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। সেখানে পঙ্কজদা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন। আমাদের প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এবং আপনারা যারা দ্বিতীয় দফায় ভোট দিতে যাবেন, সকাল সকাল ভোট দেবেন, সঠিক জায়গায় ভোট দেবেন, পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। ভালো থাকবেন।